সবাইকে শুভেচ্ছা আমাদের স্পিরিটসের আজকের আলোচনায়। আজকে বিশ্ব পুরুষ দিবস এবং পুরুষ দিবসে আমরা আসলে আহ, এই নারীবাদী বৈঠকটি আজকে করতে যাচ্ছি। সবাই মনে করেই থাকেন যে নারীবাদী বিষয়টা বা নারীবাদ বিষয়টা শুধুমাত্র নারীদের জন্য বা নারীদের আহ বৈষম্যের কথাই বলে থাকে, নারীকে নিয়েই সবসময় কথা বলে থাকে, কিন্তু আহ এই ধারণার যা আসলে আমরা ভাঙতে চাচ্ছি। এবং নারীবাদ যে শুধুমাত্র নারীর কথা বলে না, নারীবাদ আসলে বলে পুরুষতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে। সেই জায়গা থেকে আজকে আমরা বিশ্ব পুরুষ দিবসে পুরুষতন্ত্র এবং পুরুষের যে পুরুষের প্রতি যে বৈষম্য বলি বা পুরুষের যে পুরুষতন্ত্র, পুরুষকে কিভাবে দেখছে, সেই জায়গা থেকে আমরা আজকে আলোচনাটা করতে যাচ্ছি। আজকে আমাদের সাথে আছে অ্যাক্টিভিস্ট লেখক বাকি বিল্লা, এবং আমাদের সাথে আছেন অনলাইন অ্যাক্টিভিস্ট সুদীপ্ত বিশ্বাস বিভু। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কথা না বাড়িয়ে আমি আসলে সরাসরি আলোচনায় যেতে চাই, কারণ আমাদের আসলে খুব কম সময় এবং অনেক বিস্তর আলোচনা হয়। তার আগে বলে নিচ্ছি, যারা দেখছেন তারা তাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। আমরা চেষ্টা করব সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। শুরুতে আমি বাকি ভাইয়ের কাছে যাচ্ছি। আসলে বাকি ভাই, দীর্ঘদিন ধরে আসলে আপনি আহ এই লেখালেখি করছেন, এবং আপনাকে আমরা একজন নারীবাদী বন্ধু হিসেবে জানি। যারা নারীবাদ নিয়ে কাজ করি সবসময় আপনাকে আমরা সাথে পাই, এবং নারীবাদ নিয়ে বলি বা পুরুষতন্ত্র নিয়ে বলি, আপনার লেখালেখি, আপনার আলোচনা সবসময় আমরা শুনি। তো সেই জায়গা থেকেই আমি আপনাকে প্রথমে জানতে চাচ্ছি যে এই যে আমাদের সমাজে একটা পুরুষ নিয়ে একটা ধারণা আছে, পুরুষ কেমন হবে বা পুরুষ কি, সেটা। তো আমি খুব সিম্পল একটা কোশ্চেনে যাচ্ছি যে পুরুষ বলতে আপনি আসলে ঠিক কি বুঝেন বা কি বলতে চান, যে আসলে পুরুষ কে, পুরুষ কি? খুব ইন্টারেস্টিং প্রশ্ন শিমুল, ধন্যবাদ। আসলে খুবই ডাইনামিক এবং ইন্টারেস্টিং এক ধরনের আলোচনা মনে হচ্ছে। খুবই সহজ স্বাভাবিক জিনিস, পুরুষ, পুরুষতন্ত্র, এরকম আলাপ আমরা প্রায় শুনি, কিন্তু আলাদা করে পুরুষ সত্তা সেটাকে একটু দেখার চেষ্টা করা বা সেটাকে খোঁজার চেষ্টা করা, এবং নারীবাদের আইডিয়ার ভেতর থেকে এটা সম্ভব যে পুরুষ বিষয়ক যে স্টেরিওটাইপ সেটাকে অনেকখানি ভাঙা, এবং যেটা আসলে পুরুষের জন্যই সবচেয়ে বেশি সহায়ক হবে। তো আমি ধন্যবাদ জানাই শিমুলের মধ্য দিয়ে আজকের এই আলোচনার আয়োজকদের। শিমুল প্রশ্ন করছে যে আসলে পুরুষ কে বা পুরুষ কি, এবং এই বিষয়ক যেই বোঝাপড়া। তো প্রথমে যেটা বলতে চাই, প্রকৃতির অন্য সব কিছুর মতো পুরুষ পুরুষও প্রকৃতির একটা অবিচ্ছেদ্য অংশ এবং সুন্দর। নারী এবং প্রকৃতির অন্যান্য যা যা কিছু আমরা দেখি তার মতোই পুরুষও খুব সুন্দর একটা সত্তা। কিন্তু এইটা একটা আমাদের পুরুষতন্ত্রের যেই জানা বোঝা, আমরা যেভাবে পুরুষতন্ত্রকে দেখি পুরা ইতিহাস জুড়ে কর্তৃত্ব করতে এখনো পর্যন্ত, সেইটার মধ্যে দিয়ে পুরুষ সত্তার যেই বৈশিষ্ট্য বা পুরুষকে চেনার যেই সব প্রকরণ, তার মধ্যে দিয়ে যেই পুরুষ হাজির আছে, তার মধ্যে দিয়ে যেই পুরুষকে আমরা দেখতে পাই, সেই পুরুষ এবং আসলে আমরা আজকের মানে যেই পুরুষকে খোঁজার চেষ্টা, এটার মধ্যে একটা বিস্তর ব্যবধান তৈরি হয়ে গেছে। এবং পুরুষ বিষয়ক যে কোনো আলাপে আসলে সবচেয়ে প্রথমেই এই প্রসঙ্গটি চলে আসবে। তো আজকের আমি আলাপটার মানে গুরুত্বের দিক যেটা মনে করি সেটা হচ্ছে যে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে বাকি ভাই, শোনা যাচ্ছে। শিমুল, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে বাকি ভাই। আচ্ছা। তো আসলে আলোচনার শুরুটা একটু ভূমিকার মতো হয়ে গেল আমার আলাপ। শিমুলের খুব সুনির্দিষ্ট একটা প্রশ্ন ছিল। তো
যেটা হচ্ছে যে পুরুষ আসলে মানে আমাদের একটা নতুন করে নির্মাণের প্রয়োজনীয়তা দাঁড়ায় গেছে, যে আসলে আমরা আহ, পুরুষকে কিভাবে নির্মাণ করব, এবং আহ, বিশেষ করে নারীবাদের যেই চিন্তা এবং নারীবাদের যে আইডিয়া, তার ভেতর থেকেই এই বিষয়গুলি আসলে আলোচনা এবং নির্মাণের জায়গায় আমরা অন্যান্য বিষয়কে যেভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখেছি নারীবাদী ডিসকোর্সের মধ্যে, আমি আশা করব যে আজকের আলোচনাই হইতে পারে সেটার একটা সূত্রপাত, যে আসলেই পুরুষ তার তথাকথিত পৌরুষ বা এবং তার যেই পুরুষালী যা যা কিছু, সেইটা মানে আমরা পুরা প্রকৃতিতেই দেখি। আমি কয়েকদিন আগে একটি বইয়ের মধ্যে একটি ছবি দেখছিলাম, সেটা হচ্ছে যে পঞ্চদশ শতকের ফরাসি রাজার, যিনি উঁচু হিল পরে আছেন, যিনি অনেক ধরনের অলংকার পরে আছেন। তো যেটা হচ্ছে যে এই আইডিয়াগুলি বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল। তো পঞ্চদশ শতকে ফরাসি রাজার সেই যে কমনীয় কমনীয় যে প্রতিকৃতি, যেটার মধ্যে দিয়ে সেইটার মধ্যে দিয়েও কিন্তু ওই সময়ের নিরিখে তার যে পৌরুষ, সেইটারই একটা রূপ হাজির হয়েছে, যেটা এখন আমরা আবার আমরা দেখি যে পুরুষ কিরকম, পুরুষের পৌরুষ, সেটার যে রূপ, পুরুষালী আচরণ এবং যেই বৈশিষ্ট্য, সেগুলির যে নানান রূপ, সেইটাও আসলে ইতিহাসে বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে। তো আমি মূল প্রশ্নের জায়গায় ফিরে আপাতত আমার আলোচনা শেষ করি। সেটা হচ্ছে যে আমাদের আসলে পুরুষকে এবং ইতিহাসে এখনো পর্যন্ত আমরা তাকে কিভাবে চিনি এবং ভবিষ্যতে কিভাবে চিনতে চাই, আমাদের কল্পনা এবং আমাদের নানান ধরনের আহ, মানে এই জায়গাটা নির্মাণ এবং সৃষ্টির একটা আসলে প্রয়োজনীয়তা আছে। শিমুল। হ্যাঁ, ধন্যবাদ বাকি ভাই। আপনি পুরুষের বিভিন্ন কথা বললেন এবং যে জায়গাটা আসলো যে আসলে পুরুষকে নতুন করে নির্মাণ করার বিষয়টা, এই যে এই নতুন নির্মাণের জায়গাটায় আমরা আবার আসবো আসলে আম, পরবর্তীতে। আমি একটু বিভুদার কাছে যাব। বিভুদা, জেন্ডার বৈষম্য বিষয়টা বললেই আসলে খুব প্রচলিত একটা শব্দ এখন হয়তো, বিশেষ করে আমরা যারা অ্যাক্টিভিস্ট হিসাবে নিজেদেরকে বলি। তো জেন্ডার বৈষম্যের কথা বললেই প্রথমেই আসলে আমাদের চোখে ভেসে আসে একজন নারীর প্রতি হওয়া বৈষম্য। জেন্ডার বৈষম্য বা জেন্ডার বিষয়টা যে পুরুষকেও ইনক্লুড করে, বা আরো আরো অনেক লিঙ্গের মানুষ আসে তাদেরকেও ইনক্লুড করে, সেই জায়গাটা কিন্তু আমরা একেবারেই ভুলে যাই এবং আমরা জেন্ডার বৈষম্য বলতেই শুধু নারীর প্রতি হওয়া বৈষম্যের কথাই বারবার বলতে থাকি। তো আমি আপনার কাছে আসলে জানতে চাচ্ছি যে এই যে পুত্রীতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষের যে নির্মাণ, যে নির্মাণের কথা এতক্ষণ বাকি ভাই বললেন, বা আমরা সাধারণভাবে যে নির্মাণ দেখি, সেখানে পুরুষ কি কোনো বৈষম্যের শিকার হচ্ছে কিনা? আপনার কি মনে হয় যে এই পিতৃতান্ত্রিক ব্যবস্থায় আসলে সবসময় পুরুষকে আমরা মনে করি যে পুরুষ একটি পাওয়ারের অবস্থায় আছে এবং সে উপরে আছে, নারী নিচে আছে, নারী নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু সেই ব্যবস্থায় আসলে পুরুষ নিজেই কোনো বৈষম্যের শিকার বা কোনো ধরনের ভাবে নির্যাতিত হচ্ছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ শিমুল। আমি মানে আমার কথাটা শুরু করছি। আসলে আজকে পুরুষ দিবস একটা কথা মানে বলা হয় যে পুরুষ তো সবকিছু নিয়ে আছে, তার আবার দিবসের কি দরকার হয়। এখন দিবসের তো একটা অনেকগুলো দিক থাকে, একটা তার তাৎপর্যের ব্যাপার থাকে, একটা হচ্ছে কর্পোরেট কিংবা আরো যারা যারা মিলে এটাকে পালন করে কিংবা একটা সেলিব্রেশন মুডে নিয়ে গিয়ে তার মূল তাৎপর্যটা নষ্ট করে দেয়, এটা একটা দিক। এখন যেহেতু পুরুষ দিবসটা সামনে এসছে, আমাদেরকে যে কথাটা সবসময় বলতে হবে যে তাৎপর্যটা নিয়ে কথা বলতে হবে। আমি ওই যে আপনি লৈঙ্গিক বৈষম্যের কথা বললেন, যে জেন্ডার ডিসক্রিমিনেশন বা লৈঙ্গিক বৈষম্য বলে সবসময় আমরা নারীর উপর ঘটে যাওয়া বৈষম্যের কথাটাই আমরা সবসময় ফোকাস করার চেষ্টা করি। এখন নারীর উপর বৈষম্য চালায় ঘটে মানে ঘটিয়ে ঘটায় পুরুষতান্ত্রিক ব্যবস্থা, যে মানে যে যে ব্যবস্থা, যে সিস্টেম পুরুষকে একদম সুপিরিয়র করে রেখেছে, সেই সুপিরিয়রিটি জায়গা থেকে পুরুষ সমস্ত কিছুর উপর তার মর্দানি করে যাচ্ছে, প্রাণের উপর, প্রকৃতির উপর, নারীর উপর। আসলে সেই পুরুষতন্ত্রের যে পুরুষতন্ত্র, এটা তো একটা ক্ষমতা। এখন পুরুষতান্ত্রিক ব্যবস্থা
মানে শুধুমাত্র যে ওই যে কথাটা শুধু নারীকেই যে আহ বৈষম্যের শিকার করে তা না, পুরুষদেরও বৈষম্যের শিকার করে। এখন আমি যদি বলতে যাই, আজকে একটা ক্রিয়েটিভ নিয়ে কথা হচ্ছিল, আমি জানি না কে যেন শেয়ার করেছে, সেটা হচ্ছে পুরুষ মানুষ কাঁদে না। হ্যাঁ, পুরুষ মানুষ কাঁদে। এখন এই যে বাকি ভাই কিছুক্ষণ আগে একটা কথা বললো, এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা পুরুষের একটা স্টেরিওটাইপ দাঁড় করিয়েছে। সে স্টেরিওটাইপটা কি? পুরুষ হতে হবে শক্ত, পুরুষ হতে হবে রূঢ়, পুরুষ হতে হবে একটা মানে যার কাছে সমস্ত মায়া মমতা ইত্যাদি বিষয় থাকবে না, সে কাঁদতে পারবে না। কান্নাটা একটা মেয়ের মানে মেয়ের ভূষণ। এই যে একটা স্টেরিও টাইপ পুরুষ সম্পর্কে দাঁড় করানো হয়েছে। মানে কিছুক্ষণ একটা পরিসংখ্যান দেখছিলাম যে পুরুষের মানে আত্মহত্যা সুসাইড রেটে পুরুষরা এগিয়ে থাকে, তার কারণ হচ্ছে বিষণ্ণতা, তার মন খুলে বলতে না পারা। সে যে বলতে পারছে না, এই বলতে না পারা, সে মনে করছে সে যদি তার দুর্বলতাটা কারো কাছে প্রকাশ করে তাহলে তার যে ইগো, তার যে মেল সেন্ট্রিক যে ইগো আছে সেটা এখানে হার্ট হচ্ছে। ফলে সেখানে সে মনে করছে তার কান্না করা মানে কান্না তো আসলে যন্ত্রণা উপশম করে, এটা কান্নাটা দেখানো যাবে না। তার যে একটা যন্ত্রণা হচ্ছে সেটা বলা যাবে না, তার দুর্বলতাটা প্রকাশ করা যাবে না। ফলে সে মনে করছে যে কারো কাছে যদি প্রকাশ করে ফেলি তাহলে আমার যে একটা সুপিরিয়র ইগো, যে সিস্টেম যে আমাকে সুপ্রিমেসি দিয়েছে, সেটা এখানে একটা মানে কি বলে একটা ব্রেকআপ হয়। সে এখানে তখন সে একটা হেল্পলেস হয়ে যায়। সে হেল্পলেস সে হেল্পলেস হতে হতে তখন সে মনে করে যে না, এখান থেকে আমাকে পালাতে হবে, আমাকে বাঁচতে হবে, তখন সে সুইসাইড করে। মানে আমি ভাবতে পারি না একটা পুরুষের জীবন যদি মানে প্রতিপদে মানে দেখতে হয়, তাহলে দেখতে হবে যে সে নিজেকে নিজে বঞ্চিত করে, জীবন থেকে বঞ্চিত করে। অনেকে কবিতা লেখে, কিন্তু আমি এমনও শুনেছি যে কবিতাটা একটা তো মেয়েলি ব্যাপার স্যাপার। কবিতা লিখবে কেন, ছবি আঁকবে কেন, সে এটা করবে কেন, ওটা করবে কেন? এই যে এক একটা কাজকে সে তার সুপ্রিমেসি দিয়ে, তার যে মানে পেট্রিয়ার্কিক দৃষ্টিকোণ দিয়ে সে জীবনের সমস্ত সুকুমার অনুভূতি গুলোকে সে ডিফাইন করে। এবং এই জায়গা থেকে সে যে কি যে নিঃসঙ্গ নির্জন হয়ে যায়। আমি এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকটার কথা বলতে চাই। মানে আমাদের যে যক্ষ রাজা, তো যক্ষ রাজা কি করেছে, সে সমস্ত কিছু থেকে নিজেকে বঞ্চিত করে সে একটা ঘরে নিজেকে বন্দি করে রেখেছে। মানে একটা যেখানে নন্দিনী ঢুকতে চায়, সে নন্দিনীকে মানে যা করতে দেয় না, নন্দিনীর কাছে সে তার দুঃখ প্রকাশ করে। তখন সে মানে কিছু ডায়লগ মানে এখানে প্রাসঙ্গিক হয়, বলি যে আমার যা আছে সব বোঝা হয়ে আছে, সোনাকে জমিয়ে তুললে তো আর পরশমণি হয় না, শক্তি যত বাড়ায় যৌবনে পৌঁছায় না। পুরুষ শক্তিমান হচ্ছে, কিন্তু সে যে কি হারাচ্ছে, সে শক্তিমান হতে হতে সে তার প্রাণকে ধ্বংস করছে, প্রকৃতিকে ধ্বংস করছে, তার পরিবেশকে ধ্বংস করছে। এবং সে যে একটা সমতা ভিত্তিক সমাজ গড়ার জন্য মানে একটা মানে একটা একটা সুন্দর একটা পৃথিবী গড়ার জন্য তার তার যে সাথে সহযোদ্ধাকে নিয়ে যে এগোতে হবে, সেখানে সে বোধটা সে অনুভূতি শূন্য হয়ে গেছে। সে স্যাক্রিফাইস করছে, সে মনে করছে এবার স্যাক্রিফাইসের স্বীকৃতিটা দরকার, কিন্তু সে স্যাক্রিফাইসের স্বীকৃতিটা চাচ্ছে ঠিক বন্ধুর মতো না। সে মনে করছে সবাই আমাকে পূজা করুক, আমি লাইফটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, তখন ওই যে ওই রক্তকর্মীতে একটা ডায়লগ ছিল যে মানে রাজা বলছে নন্দিনীকে যে শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে সে পাহাড়টাকে দেখে তাই বুঝেছিল, নন্দিনী মাঝে মধ্যে আমার নিজেকে একটা ক্লান্ত পাহাড় মনে হয়। এই যে মানে যক্ষর মুখ দিয়ে যে কথাগুলো বেরোয়, তখন মনে হয় যেন এটা একটা পুরুষতান্ত্রিক সমাজে মানে ওই যে একটা পাহাড়ের উপর বসে থাকে সেই পুরুষ, যে সবসময় নিজেকে ভাবে যে আমি তো রাজা, আমি নিচে নামবো কিভাবে, আমি তো নামতে পারবো না। এই যে বৈষম্য বলতে আমি যদি বুঝি, সব নিয়েও সে একটা শূন্য, একটা মানে একটা কি বলবো, একটা শূন্য অবস্থার মধ্যে সে থাকে। এইটুকু আর কি, এইটুকু বলবো আসলে। আর মানে কথা প্রসঙ্গে কথা আসতে থাকে। শিমুল। হ্যাঁ, ধন্যবাদ দাদা। খুব সুন্দর করে আপনি বললেন যে যক্ষ রাজার যে উপমা দিয়ে বললেন, খুবই চমৎকার। আমি বাকি ভাইয়ের কাছে এই জায়গাটাতেই আসতে চাচ্ছি, বাকি ভাই, যে আমাদের সমাজের খুব প্রচলিত কিছু আহ, কথা আছে, কিছু প্রবাদ আছে। যেমন যদি বলি যে পুরুষ যদি একটু অন্যভাবে থাকে বা ঠিক প্রচলিত সমাজে যে পুরুষের ধারণা সেই ধারণা না হয়, তখন বলে যে তুমি পুরুষ হয়তো তুমি হাতে কি কেমন পুরুষ, হাতে চুরি পরে থাকো। কিংবা পুরুষ হচ্ছে পরিবারের ব্রেড উইনার, সে তাকে আয় করতেই হবে এবং তাকে আরো ভালো আয় করতে হবে, সবার সবার দায়িত্ব তাকেই নিতে হবে।
এই যে তাকে একটা ছাঁচে ফেলে দেওয়া যে সেই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হবে পরিবারের এবং সেই একমাত্র ব্রেড উইনার হবে, এবং সে যদি সেটা করতে না পারে তাহলে সে পুরুষ না, সে পুরুষের মধ্যেই পড়ে না আর কি। এইটা আসলে পুরুষতান্ত্রিক সমাজের যে এই ধারণা, এটা আসলে পুরুষকে কি আসলে সেই সুপিরিয়রের জায়গায় নিয়ে যাচ্ছে নাকি পুরুষের উপরে কোনো চাপ তৈরি করছে? বাকি ভাই। আচ্ছা, বিভু খুব চমৎকার করে বলছিল আগের প্রশ্নটার সাথে এই প্রশ্নটারও একটা আসলে মিলের জায়গা আছে এবং দুইটার উত্তর প্রায় একই রকম। আমি বিভু যেইখানে শেষ করেছে মানে ওইখান থেকে একটু শুরু করতে চাই। এবং প্রশ্নটা ছিল, বিভুর কাছে প্রশ্নটা ছিল যে পুরুষ তার যেই কর্তৃত্ব বা এই ক্ষমতাগিরি দেখানোর মধ্যে দিয়ে সে আসলে নিজেকে বঞ্চিত করে কিনা, এটার মধ্যে দিয়ে পুরুষও আসলে বৈষম্যের শিকার হয় কিনা। তো আমি শুধু বিভু যে বলেছে ওইটার সাথে একটা উদাহরণ দিতে চাচ্ছিলাম, সেটার মধ্যে দিয়ে এই জায়গাটা আমরা আরো একদম আসলে কিভাবে প্র্যাকটিক্যালি কিভাবে দেখতে পাই সেরকম একটা জিনিস। মনে করি যে টিনের ছেলেদের 7 জন বা 8 জনের একটা গ্রুপ, কলেজ পড়ুয়া ছেলেদের, এবং তার মধ্যে দেখা যায় যে ওই ধরনের গ্রুপে 7 জনের মধ্যে 5 জনই ভাবে যে মেয়েদের সাথে খুব স্বাভাবিক একটা সুন্দর বন্ধুত্বের কথা, কিন্তু দেখা যায় যে এবং সহজ স্বাভাবিক জায়গাগুলি থেকে এই মেয়েদের সাথে প্রেম বন্ধুত্ব বা যৌনতার মতো বিষয়গুলি সেটার একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ারই ন্যাকটা থাকে ওই 7 জনের গ্রুপের মধ্যে 5টা ছেলেরই। 2টা ছেলে দেখা যায় যে তারা একটা ডমিনেটিং ভয়েস নিয়ে আসে, আরে দূর, মেয়েরা হচ্ছে এরকম, মেয়েদের সাথে এত ইসের কি আছে, মেয়েদের সাথে এত মেশার কি আছে, মানে সে মেয়েদেরকে, সে তার দেখা যায় যে একটা পুরা ডমিনেন্স এবং সেক্স অবজেক্ট এই দেখার বাইরে ওই 2টা ছেলে বা একটা ছেলে কিন্তু ওই যে 5 জন যারা মনে মনে একটা মেয়ের সাথে সহজ স্বাভাবিক সম্পর্কের কথা ভাবে, যখন এরকম একটা ডমিন্যান্ট ভয়েস চলে আসে তখন সে ভেতরে ভেতরে একটু ভড়কে যায় যে আচ্ছা আমি যদি এখন এই কথাটার প্রতিবাদ করি, আমি যদি মেয়েদের বিষয়ে স্বাভাবিক প্রবণতার আমার যেই ন্যাকটা সেটা এক্সপ্রেস করি, তাইলে মনে হয় আমি এদের চেয়ে একটু দুর্বল পুরুষ হয়ে গেলাম। এরা তখন এই এই অ্যাটিটিউডটা সবল পুরুষের আর আমারটা মনে হয় দুর্বল পুরুষের। এই 7 জনের মধ্যে 5 জনই এই জায়গা থেকে ওই স্বাভাবিক এক্সপ্রেশন থেকে সরে আসে এবং দেখা যায় যে ধীরে ধীরে তাদের উপরও প্রভাব পড়তে থাকে ও ওই 1 2 জনের যেই অ্যাটিটিউড সেইটার। তাইলে বঞ্চিত হইল কয়জন? এই 7 জনের গ্রুপটা এরা যখন একটা কর্তৃত্বের জায়গা থেকে তার ক্যাম্পাসের বা তার বন্ধু মেয়েদেরকে দেখে, তখন ওই বাকি মেয়েগুলির মতো ওই 7 জনের গ্রুপের 5টা ছেলেও কিন্তু মানে তারা কিন্তু ওই বঞ্চিতদেরই দলে। এবং এই যে প্রশ্ন পরে শিমুল আমার কাছে যে প্রশ্নটি করেছে, আসলে পুরা প্রক্রিয়াটার কতখানি পুরুষের একাংশ যেই কর্তৃত্বটা আরোপ করে, যেই নিয়ন্ত্রণটা আরোপ করে, সেটা পুরুষের ক্ষতির সমানুপাতিক। নারীর প্রতি বৈষম্য এবং আসলে পুরুষের প্রতি বৈষম্যের মানে ক্ষতির শিকার হওয়া এটা সমানুপাতিক। কারণ জীবনটাকে উপভোগ করা, জীবনের আনন্দগুলিকে আবিষ্কার করা বা আসলে জীবনের একটা মানে খুঁজে পাওয়া, নারী পুরুষ প্রকৃতি এবং সবাই মিলেই তো আসলে এই খোঁজটা করতে হয়, সবার ইন্টারাকশনের মধ্যে দিয়েই আসলে সবকিছু সুন্দর হয়ে ওঠে। কিন্তু যখনই এই যে ক্ষমতা এবং এই যে ঐতিহাসিক দায়ের মতো যে আমি পুরুষ, আমি ক্ষমতাবান, আমি নিয়ন্ত্রক, আমি সব দায়িত্বের আধার এবং আমি হচ্ছে সব, এই যে আমি সব, এটা যে ঘাড়ে নিয়ে নেওয়া এবং সেটা একটা বোঝার মতো একটা নিজের ভেতরে বিকলঙ্গতা তৈরি করে আজকের পুরুষতান্ত্রিক সমাজের পুরুষ। মানে আজকে নারী যেমন এখানে দমিত এবং বৈষম্যের শিকার, এবং এই পুরা প্রক্রিয়াটার মধ্যে দিয়ে পুরুষ তার সহজ স্বাভাবিক যেই ছন্দ, যেইটাই আসলে তার মানে পুরুষত্বের সুন্দর দিকগুলিকেও তুলে ধরতে পারে বা সেই
মানে বোঝাপড়া এবং উপভোগের জায়গায় যেতে পারে, সেটা আর এই পুরুষ পারে না। এই পুরুষ ভেতরে ভেতরে সেই জায়গায় স্থাপন করেছে। সেইখানে আমি বলতেছিলাম আসলে এটা পুরুষেরও বোঝার ব্যাপার। ওই যে 5টা তরুণ ছেলে তার কম বয়সে যেই স্বাভাবিক যেই জায়গাটা থেকে সরে একটা ওই মানে সোশ্যাল স্কুলিং এর মতো পুরুষতন্ত্রের যে স্কুল, সে যেভাবে তখন ওই সময়ে তার পৌরুষের গঠন ঠিক করে দেয়, সেই জায়গাটা ওইটাই ওই বিকলাঙ্গতার শুরুর জায়গা। এটা মানে নারী তো তার নিজের স্বার্থের জায়গা থেকেই বুঝবে। একই রকম ভাবে পুরুষেরও মাত্র একাংশ পুরুষ তারা এই পুরো ক্ষমতাটা চালায়, তারা নিজেরা সেই বিকলাঙ্গতার শিকার এবং মানে জীবনটাকে চেনার সেই জায়গায় যেতেই পারে না। ক্ষতিগ্রস্ত সবাই হয়। শিমুল, হ্যাঁ, ধন্যবাদ বাকি ভাই। বাকি ভাই, আপনার স্কিনটা দেখা যাচ্ছে না, ব্ল্যাক হয়ে গেছে। যাই হোক, আমারটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনার চেহারা দেখা যাচ্ছে না। আমার চেহারা, আমার এই যে ফোনটা হাতে তো মাঝখানে আবার কয়েকটা কল আচ্ছা ঢুকে সম্ভবত এটা হয়েছে। আমার ক্যামেরা আচ্ছা, অনই আছে, আমরা ঠিক আমার আছে, আমরা ক্যামেরা অন আশা করি আছে। আমরা আপনাকে দেখতে আপনার পাবো। ওইখানে আ- হুম, হ্যাঁ বাকি ভাই, আশা করি দেখতে পাবো আপনাকে আমি। আপনি একটু টেকনিক্যাল জায়গাটা একটু দেখেন, ঠিক করা যায় কিনা। আমি বিবুধার কাছে ততক্ষণ একটু যাচ্ছি যে আম, এই যে বাকি ভাই বললো যে, বা আপনার কথাতেও আসলো যে পুরুষের যে চরিত্র আমরা একটা তৈরি করেছি, এবং সেটা কিভাবে পুরুষকে প্রতিনিয়ত আসলে একটা বোঝা বা একটা চাপ পুরুষের মধ্যে। আমি একটু এখানে বাকিভাবে আপনার কথার সাথে একটু অ্যাড করতে চাই। আমরা করোনার মধ্যেই দেখছিলাম একজন পিতা তার যখন মোবাইল ফোনের ক্লাসের কথা হলো, তখন সে ফোনটা কিনে দিতে না পেরে আত্মহত্যা করেছে। তো এই এই যে পুরুষের পুরুষকে একটা ব্রেড উইনারের জায়গায়, এবং তার যে ক্ষোভ এবং রাগ বা দুঃখ যে আমি আমার সন্তানের জন্য একটা ফোন কিনে দিতে পারছি না, এবং সেটার জন্য সে সুইসাইড করলো। তো এটা আমরা আসলে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থারই একটা ফল বলতে পারি, যে পুরুষকে সেই জায়গাটা বেছে নিতে হচ্ছে। তো আমি যে জায়গাটা আসলে যেতে চাচ্ছি বিভূতা, যে আমাদের দেশে অনেক আইন আছে, এবং বলা হয় যে এই আইনগুলোর আমরা মোটা দাগে দেখতে পাই যে অধিকাংশ আইনই হচ্ছে নারীর প্রতি বৈষম্যমূলক আইন বা নারীকে হেয় করে আইন। যদি আমি একটা আইনের কথা বলি, যে অভিভাবকত্ব বা ভরণ পোষণ আইন যে আছে, সেখানে দেখা যাচ্ছে যে পুরুষকে অভিভাবক হিসেবে দেখানো হচ্ছে, যে সেই আহ, আহ, পরিবারের সকল ভরণ পোষণ সে গ্রহণ করবে। এবং নারীকে সব জায়গায়, বা যদি বলি যে স্ত্রীকে দেখানো হচ্ছে যে সে হচ্ছে তার সন্তানের অভিভাবক না, সে জিম্মাদার আমাদের আইনের জায়গায়। আবার আরেকটা আইন এরকম আছে যে পরকীয়া সম্পর্কের ক্ষেত্রে যদি আম, হয়, মানে একজন নারী যদি একজন পুরুষের সাথে, অন্য একজন পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হয়, সেখানে ওই নারীকে কিন্তু ভিকটিম হিসেবে ধরা হয়, এবং পুরুষটাকে অপরাধী হিসেবে ধরা হয়। তারা দুজনেই কিন্তু নিজ ইচ্ছায়, নিজ আগ্রহে ওই সম্পর্কটাতে জড়িত। কিন্তু আমাদের আইনে আছে যে ওই পুরুষটা আসলে এখানে দোষী, নারী দোষী না। তো এরকম কিছু আইন আমাদের দেশে কিন্তু আছে। তো এই আইনগুলোকে আপনি কি বলবেন, যে আমাদের দেশের সমাজের যে প্রচলিত আইনগুলো আমরা দেখছি, এখানে যদিও নারীকে আমরা দেখছি যে প্রতি হেয় করা হচ্ছে, কিন্তু পুরুষের প্রতি এই আইনটা আসলে ঠিক কিরকম ভাবে জাস্টিফাইড করা হয়? এখন একটা কথা, ফ্রাঙ্কেস্টাইন যখন তার দানব তৈরি করে, হ্যাঁ, ফ্রাঙ্কেস্টাইনকে তার দানব, মানে ফ্রাঙ্কেস্টাইনের দানব তৈরি করে। এখন আমি একটা ধর্ম বানালাম, রাষ্ট্র বানালাম, আইন বানালাম, পুরুষ তার নিজের সাথে বানালো, নিজের দিকটা 16 আনা বজায় রেখে বানালো। নারীবাদী আন্দোলনের কেউ না আসলে তো আসলে মানে কিছু মাত্রায় যে সংস্কার হয়েছে সেটাও তো হতো না। এখন সে যে অনিবার্যভাবে যে আইনগুলো বানালো সেগুলো ফল তো তাকে ভোগ করতেই হবে। যে প্রথমত ভরণ পোষণ আইনের কথা যদি বলি, একটা পুরুষ, আমি ফর এক্সাম্পল বলি, একটা ছেলে যখন মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে, তখন সে যে চাকরি পাওয়ার জন্য যে তার যে মরিয়া ভাবটা দেখা দেয়,
সেটা আমি বলবো একটা পুরুষতন্ত্রেরই অভিশাপ। বেকারত্ব বড় ব্যাপার নয়, সে চাপ অনুভব করে। সে চাপটা কিসের অনুভব করে? যে একটা পরিবার আছে, আমার ছোট বোন আছে, আমার ছোট ভাই আছে, আমার মা বাবা আছে, এই দায়িত্বটা আমাকে নিতে হবে। আমি মেয়েদের ক্ষেত্রে বলছি, নারীদের ক্ষেত্রে তারাও এখন মানে সমান চাপটা অনুভব করে। বেকারত্বের অভিশাপ তো কেউই নিতে চায় না, কিন্তু একটা ছেলের মানে মনস্তাত্ত্বিক যে চাপ, এটার সাথে কোনো কিছু তুলনা হয় না। মানে এটার আসলে কি বলবো, মানে এটাকে অন্যভাবে একটা ডিফাইন করার ব্যাপার আছে। কেননা এটার সাথে পুরুষতন্ত্র জড়িত, তার উপর একটা ভরণ পোষণের চাপ জড়িত, দায়িত্ব নেওয়ার চাপ জড়িত। কেননা তাকে শেখানো হয়েছে তুমি ছেলে, তোমাকে বড় হয়ে পরিবারের দায়িত্ব নিতে হবে। কারণ তাকে সেভাবে গড়ে তোলা হয়েছে, বড় করা হয়েছে। এই যে তাকে যে মানে একটা ম্যানলি অ্যাটিটিউড দিয়ে তাকে এই যে দায়িত্বের বোঝা সমস্ত কিছুর উপর, তারপর তাকে সে ফল সে আলটিমেটলি ভোগ করে। মানে বেকারত্ব যে যে দুর্বিষহ যন্ত্রণা একটা পুরুষ ভোগ করে, এটা হচ্ছে তারই একটা কুফল, আর কিচ্ছু না। অথচ একটা আমি বলছি এখন নারীরাও ভোগ করে সেটা, বেকারত্ব তো এটা, কিন্তু তারপরে একসাথে চাপটা আসে, কেননা পুরুষতন্ত্রর কারণে সেই চাপটা অনুভব করে। আরেকটা যে আইনের কথাটা বলা হলো, পরকীয়া আইন, সরি, সন্তান ভরণ পোষণের ক্ষেত্রে, সন্তান ভরণ পোষণের ক্ষেত্রে ওই যে বললাম, একটা আইনগুলো তো আসলে পুরুষেরই বানানো। মানে সে যে একটা মানে কিছুদিন আগে হতো আসলে মায়ের নাম থাকবে কি থাকবে না, কি হাস্যকর ব্যাপার, এটা নিয়ে পর্যন্ত লড়তে হয়েছে। তাহলে মানে অভিভাবকের নাম, আমি 90s এ যদি দেখি, আগে মায়ের নামটা এসছে তো খুব বেশি দিন না। মানে যারা 90s এ জন্ম নিয়েছে তারা জানতো মায়ের নাম লেখা অনিবার্য ছিল না, সেটা ঐচ্ছিক ব্যাপার স্যাপারের মতো ছিল। তার মানে হচ্ছে পুরুষ, তুমি যেহেতু তোমার কাছে সমস্ত কিছু, তুমি ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছো, তাহলে তোমাকে এই অভিশাপের এই যে দায়িত্বের বোঝাটাও তোমাকে নিতে হবে, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব তোমাকে নিতে হবে। ডিভোর্স হলে এক্সট্রা চাপ হিসেবে তখন এই যে সন্তানের ভরণ পোষণের ব্যাপার স্যাপার চলে আসে। এখন এই যে ব্যাপারগুলো, এগুলো তো হচ্ছে আসলে আমি যদি বলি মানে এক দুর্বিষহ অভিশাপ পুরুষদেরকে। যতদিন পুরুষতন্ত্র থাকবে, যতদিন একটা মানে আইন তো না, একটা সমাজের সংস্কারের পথে যাবে না, মানুষ সচেতন হবে না, পুরুষ মানে এই দায়ী আজকাল মানে আমরা সবসময় কান্নাকাটি করি, পুরুষরা কান্নাকাটি করে, ছবিতে দেখানো হয় কি দায়িত্বের বোঝা, কি হিমালয় পর্বত কাঁধে নিয়ে মানে পুরুষরা দৌড়াচ্ছে, হাই কেউ দেখার নাই। এটার কি মানে এই স্যাক্রিফাইসের কি কোনো দাম নাই? অবশ্যই আছে, যে স্যাক্রিফাইস পুরুষ মানে এই স্যাক্রিফাইসের দাম পুরুষতন্ত্র দেবে না। আর এটা তোমাকে দায়িত্ব হিসেবে তাদেরকে তোমার কাজের উপর চাপিয়ে দিয়েছে, সেটা তোমাকে মানতে হবে। মানে তুমি যে পুরুষতন্ত্র তোমাকে সুপ্রিমেসি দিয়েছে, পাশাপাশি মানে তুমি ফুল নেবে কাটা নেবে না, তা তো হতে পারে না। তাহলে এটা তোমাকে নিতে হবে, এটার জন্য তুমি হাহাকার করতে পারবে না। আমি পুরুষদেরকে দায়ী করছি, আমি যে এটার জন্য পুরুষতন্ত্র দায়ী, এটা ভাবতে হবে, এভাবে ভাবতে হবে, এভাবে না ভাবলে হবে না। আর যে পরকীয়া আইনের যে কথাটা বলা হলো, একই ভাবে, কারণ আসলে মানে নারীকে ভিকটিম হিসেবে দেখানো হয় না তো আসলে, মানে আসলে তো আসলে এটাকে কি বলবো, নারীকে তো আসলে চরিত্রহীন হিসেবে দেখানো হয়। বিপরীত দিকটা আছে, আইনের দিকটা আমি নাই বা বলি, ঠিক একইভাবে মানে অনেক সময় পুরুষকে সতী সাধ্যে, পুরুষ তো এরকম একটু একটু করেই। আমি অন্য এটা বাকি ভাই আলাপ করুক, আমি আইনের ব্যাপারটাতে যাব না, কারণ ওই বিষয়ে আইনের যে জটিল ফ্যাক্ট গুলোতে আমি একটু আহ, ভাষা জ্ঞান তো আমি ডিপ নলেজ না থাকার কারণে আমি ওইদিকে যাব না। কিন্তু আমি ওই যে ভরণ পোষণ কিংবা যে ব্যাপার স্যাপার গুলোর কথাটা বুঝছিলাম, ওই যে ওই কথাটা, একটা দালান আমি তৈরি করেছি, সে দালানের চূড়ায় আমি বসিয়ে দিয়েছি আমার সন্তানকে এবং বলেছি যে তুমি এই দালানের ঊর্ধ্বে থাকবে, এটার উপর যে সিংহাসনটা দেখতে পাচ্ছ সেটার উপর তুমি বসবে। হ্যাঁ, তারপর এই দালানের রক্ষণাবেক্ষণের দায় হচ্ছে তোমার, এই দালান যাতে ধসে না পড়ে, এই দালান দরকার হলে ভেঙে যেতে না পারলে তুমি সিংহাসন থেকে নেমে এসে কাঁধে নিয়ে তবু ওই দালানটাকে রক্ষা করবে। এটাই হচ্ছে পুরুষতন্ত্র, এটা হচ্ছে পিতৃতন্ত্রের অভিশাপ। স্যাক্রিফাইসের জন্য কান্না মানে অনেকে বলছে যে হ্যাঁ, সব পুরুষ এরকম না, সব মানে জীবনগত দায়িত্ব নিয়ে মানে কাটিয়ে দেয়। একটা পুরুষের তো চাওয়ার কিছু থাকে না, জীবনে দায়িত্ব পালন করতে করতে তার জীবনটা শেষ হয়ে যায়। হ্যাঁ, এটাই বুঝতে হবে, এটাই আপনার পুরুষতন্ত্রের অভিশাপ, এটাই আপনাকে জীবনভর টানতে হবে। এইটুকুই বলার ছিল আর কি। বাকি ভাই আপনি ওই যে ওইটা ক্লিয়ার করবেন যে পরকীয়ার ব্যাপারটা, আসলে আমি ওইদিকে মানে আমি ওই আইনের ব্যাপার স্যাপার গুলোতে একটু ভাষাতে আমি ডিপ ব্যাপার ডিপে যাই, মানে যাব না বলে আমি সেটা আচ্ছা, আলাদা আম, আপনি
মানে খুবই সুন্দর করে বললেন। আমি বাকি ভাইয়ের কাছে সরাসরি এই কোশ্চেনই চলে যাচ্ছি। বাকি ভাই, মানে আইনের তো আসলে অনেকগুলো দিক আছে, এবং আমরা যদি দেখি আসলে অধিকাংশ আইনই আমরা দেখতে পাই যে নারীর প্রতি বৈষম্যমূলক, কিন্তু আমরা আবার বেশ কিছু আইনে বেশ কিছু জায়গায় দেখি যে উম সেটা কি আসলে পুরুষকে কোনো সুপ্রিমেসি দেওয়া হচ্ছে, নাকি পুরুষকেই আসলে ভিকটিম করা হচ্ছে, না কি করা হচ্ছে আমরা আসলে বুঝে পাই না। তো সেই জায়গাটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, বাকি ভাই শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। এখন মাইক শোনা অন যাবে আছে? না। না, এখনো শোনা যাচ্ছে না। না, শোনা যাচ্ছে না। বাকি ভাই আপনার মিউট করা আছে কোনো, না, না, দেখবেন। মিউট, মিউট নাই। আপনাকে এতক্ষণ কিন্তু শোনা যাচ্ছিল। উম আচ্ছা, বাকি ভাইয়ের কাছে আমরা এই কথাটা আসলে আবার শুনবো বাকি ভাই ঢুকলে পরে। উম আমরা একটু যদি আলোচনা করি যে জেন্ডার সমতা আনতে আসলে পুরুষ কি ভূমিকাটায় আসতে পারে? আসলে আমি যে ওই কথাটা বললাম, দায় কিন্তু পুরুষেরই। এখন কি শোনা দায় যাচ্ছে যদি বলি শিমুল? তাকে হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে বাকি আপনাকে। ভাই আচ্ছা, আচ্ছা, বাকি ভাই, হ্যাঁ। এক হচ্ছে যে আহ, পরকীয়া প্রসঙ্গে যে প্রশ্নটা ছিল, এখানে আইন আহ, আমারও বিভুর মতোই অবস্থা। আমি আসলে এই বিষয়ক আইনটা জানি না, কিন্তু এখন আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি যেটা, সেটা হচ্ছে যে পরকীয়ার ক্ষেত্রে বা বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে এইটা পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক, এবং এই জায়গাটা সামাজিকভাবে এইটার এক ধরনের যেহেতু পুরুষতান্ত্রিক ক্ষমতা কাঠামো, এর মধ্যে এটার এক ধরনের বৈধতা আছে। সামাজিকভাবে এটা কোনো না কোনো ভাবে মেনে নেওয়া হয় যে আচ্ছা, পুরুষের তো একটু আহ থাকবে বাড়তি ব্যাপার স্যাপার, কিন্তু এটা মানে তো চরিত্রহীন হওয়ার যেটা যেটা বিভু বলতেছিল, যে এই ধরনের ক্ষেত্রে কোনো নারী সে যদি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায়, সেটা সামাজিকভাবে জানাজানি হইলে আইনি আইনি জায়গাটা আসলে এই জায়গায় অ্যাকচুয়ালি কি আছে, আমার শিমুলের কাছ থেকে আরেকটু ভালো করে জেনে নেওয়ার ব্যাপার আছে। কিন্তু সামাজিকভাবে যেটি হয় সেটি হচ্ছে যে আহ, নারী আসলে এইখানে সামাজিক দৃষ্টিভঙ্গির গত জায়গায় সে মানে বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে সে যেরকম এক বাক্যে চরিত্রহীন আখ্যা পায়, সেই জায়গায় পুরুষ তুলনামূলক প্রিভিলেজ ভোগ করে। তবে মূল যে বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম, যেই জায়গাটায় ছিল যে এই ধরনের কিছু আইন, কিছু সামাজিক দৃষ্টিভঙ্গি এবং সব কিছু মিলিয়ে পুরুষতন্ত্র যেটা, সেটা আসলে একটা বিপুল চাপ তৈরি করছে, মানে পুরুষের নিজের জন্যেই। এবং বিভু কিছু চাপের বিষয় উল্লেখ করছে। এখানে সবচেয়ে বড় ক্রিটিক্যাল দিক যেটা যেটা আসলে আরো অনেক ধরনের সংকটেরও উৎস, সেটা হচ্ছে যৌনতা বিষয়ক দৃষ্টিভঙ্গি। এবং মোটা দাগে পুরুষ, বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশের পুরুষ, প্রপার আন্ডারস্ট্যান্ডিং এবং তার এই যে মেয়েদের সাথে পুরুষতান্ত্রিক ক্ষমতা কাঠামো যেই সহজ সম্পর্কটা গড়ে উঠতে যেখানে বাধা দেয়, সে আসলে ইন্টিমেসির জায়গাটাতেই বাধা দেয়। একটা দূরত্ব, পুরুষ তার পুরুষালী দূরত্ব এবং একটা ভাবসাব, একটা ক্ষমতা কর্তৃত্ব, মানে পাড়ার মাস্তান যেরকম করে যে খুব কাছে তো তার কাউরে যাইতে দেয় না, একটা চাকু বা খুর সে সবসময় সামনে রাইখা সে একটা ভয়ের এবং একটা দূরত্বের সম্পর্ক তৈরি করে। তো প্যাট্রিয়ার্কিক ক্ষমতা কাঠামো মোটা দাগে প্রথমে একটা, আমি আগে একটা কথা বলতেছিলাম যে এই পুরো ক্ষমতা কাঠামোটা পুরুষতন্ত্র পুরুষই চালায় বটে, কিন্তু এইখানে ক্ষমতার একদম যেই কেন্দ্রস্থ জায়গায়, সেটা আসলে দেখা যায় যে অল্প কিছু শক্তিশালী পুরুষ এই মূল ক্ষমতাটা এটা পরিচালনা করে এবং এইখান থেকে বেশি সুবিধা পায়। কিন্তু মোটা দাগে যেই পুরুষ জাতি বা মানে পুরুষ যেই শ্রেণী, সে আসলে মানে এটার মানে এটা শুধু চাপ এবং এটার জটিল সব দিকগুলির
মানে ভোগান্তিটা তার উপর দিয়ে যায়। এবং যেটা বলতেছিলাম যে কিভাবে অন্যান্য নানান অপরাধ এবং নারী পুরুষের দূরত্বের জায়গা শুধুমাত্র যৌনতা বিষয়ক বোঝাপড়া থেকেই অনেক মানে জটিল এবং মানে অনেক সংকটাপন্ন জায়গায় চলে যায়, সেটা ওই যে সেই কম বয়সে এবং সেই ইয়াং এজে এইখানে পুরুষ যেভাবে নারী এবং যৌনতা এই জায়গাগুলিকে ব্যাখ্যা করে, সেটার মধ্যে দিয়ে পুরুষ একটা স্বনির্মিত ইনফিরিয়রিটি কমপ্লেক্সের মধ্যে থাকে অধিকাংশ পুরুষ, এবং সেইটা করার মধ্যে দিয়ে সে নারীকে, আমি আমি পুরুষ হিসেবে আমি বিভিন্ন বয়সে বিভিন্ন রকম আসলে এই আইডিয়াগুলির ভেতর থেকে আসছি, আমার ধারণা বিভিও আসছে, সেও বলতে পারবে। এটা করার মধ্যে দিয়ে সে নারীকে চিত্রিত করে ওই যেটা তার আর একটা স্টেরিওটাইপ, একটা রাক্ষসী, যে সে আসলে সন্তুষ্ট না, সে আসলে সবসময়ই মানে তার এক ধরনের যেই মানে তার চরিত্র বা মানে এই যে বৈশিষ্ট্যগুলি নিয়েই মানে একটা ভেতরে একটা পুরো সিস্টেমের মধ্যেই একটা জটিলতা ছেলেদের মাথার মধ্যে গেঁথে থাকে, মানে আমাদের মতো সমাজে। এবং যেই সমাজে পুরুষ এই জায়গাগুলি থেকে বের হয়ে আসতে পারছে, আমরা ইউরোপীয় সমাজের বা আরেকটু মানে যারা একটু এই জায়গাগুলি থেকে বেরোইতে পারছে, সেইখানে আমরা দেখব যে এই জায়গাগুলিতে পুরুষ ওই যে চাপের কথা আমরা বলতেছি, ওই যে একটা চাপময় এবং একটা মানে এক ধরনের বিষময় একটা জীবন যাপন করে, সে সে তার সঙ্গীকে বিশ্বাস করে না, তার সঙ্গীকে সন্দেহ করে, তার নিজের যৌনতা যৌন আচরণ পুরা নিজের শরীরটাকেই তার কখনো বোঝা হয় না, চেনা হয় না, এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সে একভাবে একটা উৎপীড়ক রোল নেয় নারীর প্রতি, কিন্তু নিজে একটা অসুখী এবং মানে একটা খুবই অর্থহীন জীবনযাপন করে। তো সেই জায়গাটায় আসলে আমরা যদি একটু আলোচনাটা ফোকাস করতে পারি, বা আমরা এই জায়গাগুলিতে পরবর্তীতে যারা আসলে এই জায়গাগুলি নিয়ে কাজ করেন, কারণ যখনই আমরা নারীবাদ পুরুষতন্ত্র এই বিষয়গুলি আমরা খুব সাদামাটা জায়গা থেকে আলাপ করি, এইটারও একটা স্টেরিওটাইপ দিক আছে যে পুরুষ একটা নিয়ন্ত্রক কর্তৃত্ব এবং সে এই কর্তৃত্বের ক্ষমতা উপভোগ করে এবং নারী এই জায়গা থেকে আসলে বঞ্চিত। কিন্তু আলোচনাটা আজকে শিমুল যেভাবে হচ্ছে, মানে আমাদের যা যা আমরা এই বিষয়ক জেন্ডার বিষয়ক বইপত্র বা বিভিন্ন ধরনের পঠন পাঠন বা সিনেমা এবং যত ধরনের উপকরণের মধ্যে দিয়ে এগুলি আমরা জানি বুঝি, নতুন নতুন কিছু শিখি, সেইটাও একটা স্টেরিও টাইপের মধ্যেই আছে। সেই জায়গায়ও আসলে মানে পুরুষের বঞ্চনা, পুরুষের হাহাকার এবং একটা অর্থহীন জীবনযাপন এবং যেই বিপুল চাপ এবং নানান ধরনের যেই বোঝাপড়ার সংকট, এই জায়গাটা যদি আমরা বেশি বেশি করে সামনে আনতে পারি নানান শিল্পে, সাহিত্যে, সিনেমায়, তাইলে যেটা হবে, তাইলে আসলে এই যে সংখ্যাগরিষ্ঠ পুরুষ আসলে এই বঞ্চনার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তৈরি হয়ে যাবে, সে আসলে দেখতে পারবে, কিন্তু দেখতে তো পায় না। এমনকি নারীবাদের যে আর্গুমেন্টটা তার সামনে হাজির হয়, সেটার মধ্যে দিয়েও এখনো পর্যন্ত এই যে পুরুষের নিজেকে দেখতে পাওয়া, মানে মানে আমি পরিষ্কার বুঝি যে সেটার মধ্যে দিয়ে আমাদের সমাজের সংখ্যাগরিষ্ঠ পুরুষ মানে তার কাছে এমন কোনো আলোচনা পৌঁছায় না, এমনকি সে নারীবাদ শব্দটা এই সমাজের যেই অধিকাংশ মানে পুরুষের একটা বিরাট অংশ তারা শুনেছে, এবং সেইটাকে তারা যা যা ভাবে যে নারীবাদীরা কেমন, নারীবাদীরা হচ্ছে তাদের বিয়ে হয় না বলে তারা ক্ষুব্ধ হয়ে পুরুষের বিরুদ্ধে এরকম একটা অবস্থান নেয়, নারীবাদীদের সম্পর্কে এরকম ভ্যারাইটি স্টেরিওটাইপ আইডিয়া আছে। এখন এইটা ও যে লোক এইগুলি ভাবতেছে এটা তার অপরাধ না, এটা হচ্ছে তার অজ্ঞতা, এবং এটা একটা তার জন্য খুবই প্যাথেটিক সিচুয়েশন। এই প্যাথেটিক সিচুয়েশনটা থেকে পুরুষকে বের করার দরকার। মানে এই কাজটা মানে কিভাবে করা যায় সেই ক্যাম্পেইনটা, সেটা আসলে ভাবনার বিষয়।
ধন্যবাদ বাকি ভাই, খুবই চমৎকার আলোচনার জন্য। বিপুলদার কাছে আমি যে প্রশ্নটাতে ছিলাম তখন, সেই প্রশ্নটা যাচ্ছে যে বাকি কিছুটা কিন্তু আলোচনা করেছে অলরেডি, যে কিভাবে পুরুষরা আসলে রোল প্লে করতে পারে বা পুরুষের কাছে আমরা কি মেসেজটা নিয়ে যেতে পারি, বা আমাদের জেন্ডার সমতা আনয়নে বরাবরই পুরুষের কর্তৃত্বর জায়গাটাই আসলে দেখানো হয়, কখনোই পুরুষের যে বৈষম্য বা চাপ সেই জায়গাটা আলোচনা করা হয় না। কিন্তু আপনার কাছে আমি যেতে চাই যে আসলে ঠিক পুরুষ কিভাবে আসলে এই কাজ করতে পারে, কিভাবে নারীবাদী মুভমেন্টটাকে সামনে নিয়ে বা এই জেন্ডার রোল পরিবর্তনের যে জায়গাটা, সেই জায়গায় পুরুষ কিভাবে কাজ করতে পারে, বা পুরুষ যে তার যে বৈষম্যের জায়গাটা বা জেন্ডার সমতা আনয়নে কিভাবে এই জায়গাগুলো সর্ট আউট করতে পারে পুরুষ। ওই যে বাকি ভাইয়ের কথার সূত্র ধরেই বলি যে আসলে অজ্ঞতা, একটা খাঁচার মধ্যে যে পুরুষ বন্দী হয়ে আছে সেটা তাকে প্রথমে বুঝতে হবে। সে তো বোঝে না। ওই যে আহ, আমি আবার রক্তকরবী নাটকের কথা বলি, মানে যক্ষ রাজা একসময় বুঝতে পেরেছিল সেই যে আহ, ক্লান্ত নিঃসঙ্গ পাহাড়, হ্যাঁ, মানে শক্তির ভার তাকে নিজের অগোচরে পিষে ফেলেছে। এটা রিয়েলাইজেশনটা আসতে হবে। এখন নারীবাদী শব্দটা শুনলে অধিকাংশ ছেলে পেলে, মানে ছেলে বলবো পুরুষ, যেভাবে রিয়েক্ট করে, সে মনে করেছে যে তার একটা ব্যাপারটা হচ্ছে মানুষ সবসময় একটা ভয়ে থাকে, বিশেষ করে পুরুষরা, তার কর্তৃত্ব হারানোর ভয়, তার ক্ষমতা হারানোর ভয়। মানে অদ্ভুত ব্যাপার, সে যে শেকলটা পরে আছে সে মনে করে সেই শেকলটা হচ্ছে তার অলংকার। এই অলংকারটা সে কাঁধে বয়ে তার পিঠ পূজা করে ফেলবে, তবুও সেটা ছাড়বে না। এবং সে মনে করে তার কাঁধে তার পিঠে যে শেকলটা আছে সেটা নারীর পায়ে পরাতে হবে, তাহলে সমাজ চলবে, মানে সমাজ এগিয়ে যাবে। এই যে একটা ভুল ধারণা কিংবা একটা কর্তৃত্ববাদী মনোভাব, ক্ষমতার কেন্দ্রে থাকার মতো মনোভাব, কিংবা তার যে সিস্টেম তাকে শিখিয়েছে, এটার সাথে কি বলবো, এগিয়ে চলার যে মনোভাব, সেই মনোভাব থেকে প্রথমত বেরিয়ে আসতে হবে। তাকে বুঝতে হবে যে তুমি ক্ষমতার কেন্দ্রে থাকলে মানে সোসাইটি এগিয়ে যায় না, সমাজ এগিয়ে যায় না, বরঞ্চ তুমি যে আজকে যে বঞ্চনার কথাগুলো বলছো, তুমি যে ভরণ পোষণ স্যাক্রিফাইস এই শব্দগুলো দিয়ে তোমার মহত্বের কথাটা বারবার উল্লেখ করতে চাচ্ছ, সেই এটা সমাধান আসবে না। কারণ তুমি যে ফ্রাঙ্কেস্টাইনের দানব তৈরি করেছো, সেই দানবই তোমাকে এই যে এই বৃত্তের মধ্যে, আমি যে ওই দারিদ্রের দুষ্টচক্র আমরা করতাম, সেই দুষ্টচক্রের ভেতর তোমাকে বেঁধে রেখেছে। এই রিয়েলাইজেশনটা না আসা পর্যন্ত, মানে সে আর ব্যাপারটা হচ্ছে যে নারীবাদী আন্দোলনের প্রতি শ্রদ্ধাবোধের জায়গাটা, মানে ওই যে বাকি যে যে কথাটা বললো অজ্ঞতা, প্রথম কথাটা হচ্ছে অজ্ঞতা। সে জানে না, সে জানতেও চায় না। তার যেটা দম্ভ আছে সেই দম্ভ দিয়ে সে তার অজ্ঞতাটাকে আড়াল করতে চায়, এবং সে মনে করে যে সমস্ত কিছু তো আমার গ্রিপে আছে, চলবে না কেন, এতদিন কি সমাজ চলছিল না, না এতদিন সমাজ চলে নাই, সে এখনো সমাজ চলে না, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। এই যে ব্যাপারটা যতদিন পর্যন্ত সে উপলব্ধি করতে পারবে না, ততদিন পর্যন্ত কোনো মুক্তি আসবে না, নিষ্কৃতি নাই যে আমি যে সমতা ভিত্তিক সমাজ বানাবো। এখন নারীবাদীরা কি চায়, এই কথাটা যে যতটুকু পর্যন্ত করতে চাইবে, নারীবাদ মানে নারীর কর্তৃত্ব প্রতিষ্ঠা না, একটা সমতা ভিত্তিক সমাজ নির্মাণের প্রচেষ্টা, এই ব্যাপারটা, এই বোধ, এই রিয়েলাইজেশনের জায়গাটা যতদিন পর্যন্ত মানে পুরুষ, কিংবা আমি যদি বলি সংখ্যাগরিষ্ঠ পুরুষের মননে আসবে না, ততক্ষণ পর্যন্ত এই চক্রটা চলতে থাকবে। পুরুষেরও মুক্তি নাই, নারীর তো মুক্তি নাই। পুরুষ তার নিজের মুক্তির স্বার্থে হলেও এই ব্যাপারগুলো তাকে বুঝতে হবে, তাকে ভাবতে হবে, তাকে সামনে এসে এগিয়ে আসতে হবে। তাকে নারীবাদী আন্দোলন না হোক, তাকে এই ব্যাপারগুলো শুধুমাত্র তার যে পুরুষতন্ত্র, সেটা কি শুধু নারীর জীবনকে ধ্বংস করছে তা না, সে যে অপরাপর, মানে আমি যদি বলি রূপান্তরকামী আছে, সমকামী আছে, তাদেরও যে জীবনকে সে বিষিয়ে তুলছে, সেটা সে বুঝতে পারছে না, কিংবা সে বোঝার মতো সেই রিয়েলাইজেশনটা তার আসে না। বাট ওই যে আমরা ঋতুপর্ণের জীবনটা, সারা জীবনটা হচ্ছে তার গেল এইটার বিরুদ্ধে ইয়া করতে করতে, মানে এই পিতৃতন্ত্র, পিতৃতন্ত্রের লৈঙ্গিক রাজনীতি, এটার বিরুদ্ধে ফাইট করতে করতে তার সমস্ত জীবনটাই তো গেল, মানে মারাই গেলেন, মানে অতিরিক্ত ঘুমের ডোজ খেয়ে, মানে একটা হতাশা থেকে। তো এই যে ব্যাপারগুলো, এই এই যে এদের জীবনগুলো, ঋতুপর্ণ ঘোষের জীবন বলে যে আরো যারা ট্রান্সজেন্ডার সারা পৃথিবী জুড়ে আন্দোলন করছে, তাদের জীবনটা যদি হৃদয় দিয়ে উপলব্ধি করতে না পারে, তাহলে এই মানে পুরুষ তার নিজের অবস্থা তো চেঞ্জ করতে পারবে না, সমাজেরও চেঞ্জ হবে না।
এখন যদি বলি হৃদয়টা কিভাবে তৈরি হয়, তার হৃদয়টা তো প্রথমে এই সিস্টেমটা তাকে শিখিয়ে দেওয়া হয়, তুমি একটা পুরুষ, তোমার হৃদয় বলে কিছু থাকবে না, শুধু প্রেম ভালোবাসা কিংবা একটা নারীর প্রতি মানে হৃদয় আবেগ প্রকাশ করার নাম প্রেম, এই জিনিসটা কিংবা মানে হৃদয় অন্তরের সুখর অনুভূতি তা না। ব্যাপারটা হচ্ছে কম্পেশন, কম্পেশন শব্দটা বুঝতে হবে। মানে পুরুষ তার মর্দামি, শুধু পুরুষ তো না, নারীও তো পুরুষতান্ত্রিক আচরণ করে। এই পুরুষতান্ত্রিক আচরণ শুধু পুরুষ করে না, নারীরাও করে, তাই না? আমাদের ক্ষমতার কেন্দ্রে যারা নারী আছে তারাও কিন্তু এক একটা পুরুষের চাইতে বড় পুরুষ, এটা বুঝতে হবে। পুরুষতন্ত্র শুধুমাত্র একটা পুরুষের দ্বারা পুরুষ সৃষ্ট আচরণ নয়, সেটা একটা নারীও আচরণ করতে পারে, সেটা হচ্ছে তীব্রভাবে অন্যকে দমিয়ে রাখার চেষ্টা, ক্ষমতা প্রয়োগ করা, সেটা একটা ছোট প্রাণীর উপরও হতে পারে। রাস্তার কুকুরকে দেখলে যে বাচ্চাকে প্রথমে শেখাতে হয় যে তোমার আশেপাশে যারা প্রাণী আছে, একটা ছোট্ট কুকুর আছে, তার প্রতি তোমাকে কম্পেশন দেখাতে হবে, সহানুভূতি দেখাতে হবে। তাকে কোষে লাথি মারাটার নাম মানে এখান থেকে শুরু হয় মর্দামি। আমি যে বললাম যে হৃদয়ের যে ব্যাপারটা, তাকে অনুভূতির যে ব্যাপারটা, সেটা তো হচ্ছে এই যে আমাদের একটা সিস্টেম পুরুষ বানিয়ে রেখেছে, সেটা তাকে হৃদয়হীন করে তোলে। আজকে যে মানে একটা কুকুরের গায়ে লাথি মারছে একটা ছেলে, সে দুদিন পর তার ওয়াইফের গায়ে লাথি মারছে, তার পাটা কাঁপে না, এইভাবে তার হৃদয়টা ধ্বংস হয়ে যায়, তাই না? আমি ওই যে বললাম কম্পেশন, কম্পেশনটা হচ্ছে আমরা এখন যদি বলি পারিবারিক শিক্ষা, এখন পরিবার থেকে একটা মানে প্রতিক্রিয়াশীলতার দুর্গ হয়ে বসে আছে। তো এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে। মানে আমি বলছি যে যাদের একটু হলেও বোধের জায়গাটা আছে, তারা অন্তত যেন মানে নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থে, আমি যদি বলি একটা সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে, তার নেক্সট জেনারেশনটাকে তাকে ভাবতে হবে সে কি তার মতো একটা পুরুষতান্ত্রিক একটা ড্যামন বানাবে, একটা দানব বানাবে যে কথা হুঙ্কার ছাড়ে, মানে যে মানে সমস্ত কিছু মেনে নিয়েও আবার কোথায় কোথায় পুরুষতান্ত্রিক আচরণ করে, প্রকৃতির উপর করে, নারীর উপর করে, আহ, নির্বিচারে তার সমস্ত কিছুর উপর সে চালায়। ইভেন পুরুষতান্ত্রিক আচরণ একটা মানুষ, একটা পিতা তার ছেলের উপরেও করে, তার ইচ্ছাটাকে চাপিয়ে দেয়। এই যে আজকে ব্যাড প্যারেন্টিং নিয়ে আজকাল খুবই কথাবার্তা, এই ব্যাড প্যারেন্টিং ইটস মানে কার্স অফ পেট্রিয়ার্কি, এটা একটা মানে পুরুষতন্ত্রের এই অভিশাপ, তাই না? ওইটা বলে যে আমার মা আমাকে এটা করতে দেয়নি, তার মা কি তার স্বেচ্ছায় করতে দেয়নি? তার মা ছিল তার বাবা দ্বারা আদিষ্ট, তার বাবা যেটা বলেছে, মা চেয়েছে, বাবা চেয়েছে, পুরুষের সমাজ চেয়েছে, তুমি যেটা চেয়েছো সেটা হবে। এই ব্যাড প্যারেন্টিং নিয়ে আজকাল যারা যেগুলো কথা বলে তারপর নারীবাদকে ঘৃণা করে, হয় না, এভাবে হয় না। তোমাকে বুঝতে হবে ব্যাড প্যারেন্টিং এর সোর্সটা কোথায়, কি 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 দমন করার প্রচেষ্টা, কি পেটিয়ার কি কিভাবে এই যে এই সমাজের এই যে অভিশাপগুলোকে জন্ম দিয়েছে, এই বোধের জায়গাটা আসতে হবে। এই বোধের জায়গাটা আসলে আমার মনে হয় তখন সোসাইটিটা এগোবে। আর মানে আমি বলছি যে এখন তো হচ্ছে ইউনিভার্সিটির পড়ালেখার কথা যাচ্ছে, তাই মানে এই ব্যাপারগুলো তো শিক্ষাও হয় না, কিন্তু সে তার নিজের প্রয়োজনে নিজের খোলসটা ভাঙতে হবে। একদিন যেমন রক্তকরবীর মানে যক্ষ রাজা তার মানে নিজের প্রয়োজনে তার মানে নন্দিনীর আহ্বানে তার সমস্ত কিছু ভেঙে একটা তৃণের স্পর্শ পাওয়ার জন্য তার নিজের প্রাচীর সে ভেঙে ফেলেছিল, পুরুষের প্রাচীরটা ভাঙতে হবে, না হলে মুক্তি নেই। হ্যাঁ, ধন্যবাদ। আমি বাকি ভাইয়ের কাছে একদম শেষ প্রশ্নটা নিয়ে আসছি, আমরা প্রায় শেষের দিকে। বাকি ভাই, শুরুতেই আপনি বলছিলেন একটি নতুন নির্মাণের কথা, পুরুষের নতুন নির্মাণ। তো আমি সেই জায়গাটাতেই আসতে চাই এবং এই প্রশ্নটা দিয়ে আসলে আজকে আলোচনাটা শেষ করতে চাই, যে এই যে পুরুষের নতুন নির্মাণটা, সেই নির্মাণটা কি হবে? আমরা আসলে কেমন পুরুষকে দেখতে চাই? আগের বিভু যে কথাগুলি বলছিল তার মধ্যে অনেকখানি আসলে এই প্রশ্নের উত্তর আছে। বিশেষ করে বিভু যখন বলছিল যে পুরুষ ক্ষমতা হারাইতে ভয় পায়, কর্তৃত্ব হারাইতে ভয় পায়, তখনই সাথে সাথে আমার মনে মনে হচ্ছিল যে আসলে এই ভয়টা কেন পায়। মানে কর্তৃত্ব ক্ষমতা তার এই যেভাবে আছে এভাবে থাকতেই হবে কেন, এটার তার ভয়ের উৎসটা কি? এখন এই ভয়ের উৎস স্বাভাবিকভাবে মনে হইতে পারে যে কর্তৃত্ব, নিয়ন্ত্রণ, এটা তো একটা সুপিরিয়রদের ব্যাপার স্যাপার, এটা একটা সুপিরিয়রিটির আইডিয়া থেকে আসে। পুরুষের এইটা মানে বিশেষ করে আমি আবারও একটু ভারতীয় উপমহাদেশের কনটেক্সটে বলি, পুরুষের এই কর্তৃত্ব বা নিয়ন্ত্রণের আইডিয়াটা মেইনলি আসে একটা ভয়ঙ্কর ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে। সেই ইনফিরিয়রিটি কমপ্লেক্সটা প্রাথমিক উৎস হিসেবে কাজ করে তার এই নিজের শরীর এবং যৌনতা বিষয়ক আন্ডারস্ট্যান্ডিং এর যেই অভাব, সেই জায়গাটা থেকে
সে যেটা করে, যেমন আমি ওইটার সময় মনে হচ্ছিল যে আহ, পুরুষের কর্তৃত্ব প্রকাশের নানান ফর্ম হচ্ছে আমাদের সমাজে, বিশেষ করে এখনো দেখা যায় যে একটু মফস্বলে বা গ্রামের দিকে 35 ঊর্ধ্ব অধিকাংশ পুরুষ, একটা বড় অংশ, তারা বিয়ে করার জন্য একদম আইনি এবং সামাজিক কিছু সচেতনতা তৈরি হয়েছে বলে বাধা নিষেধের কারণে এখন অতটা পারে না। কিন্তু আমি আমার একটু ছোটবেলায় আমার দেখার অভিজ্ঞতা হচ্ছে যে অধিকাংশ 30 ঊর্ধ্ব পুরুষ সে বিয়ে করতে চাইতো একটি 11, 12, 13 বছর বয়সের মেয়ে। এখন ওর আসলে যে ওর যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার ব্যাপার, ওর আসলে একটা ম্যাচিউর মেয়েরে বিয়ে করে সে সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে সেইটুক আত্মবিশ্বাসী নাই। এখন মূল জায়গাটা হচ্ছে, যদি তার আসলে ওই বোঝার জায়গাটা থাকতো, তার যদি আসলে তার বয়সী বিভিন্ন বয়সে মেয়েদের সাথে তার মেলামেশার সুযোগটা থাকতো, তখন সে আসলে বুঝতে পারতো যে মানে আসল জায়গাটা, জীবনের অর্থপূর্ণতার আসল জায়গাটা নারী পুরুষ সম্পর্কের ক্ষেত্রে নিয়ন্ত্রণ না, আসলে নিয়ন্ত্রণ না, বোঝাপড়া, বন্ধুত্ব। এখন সেইটা জানা বোঝার সুযোগই ওর কখনো হয় নাই। যেই সমাজে যেই পরিবেশে সে বড় হয়েছে, জানা বোঝার সুযোগই কখনো হয় নাই। এখন তাইলে আমরা কেমন পুরুষ চাই? আমরা স্বাভাবিক, সুস্থ এবং পুরুষ চাই। এই যে পুরুষ আমাদের আশপাশে একটা পুরুষতান্ত্রিক সমাজে, আমি আগে একটা শব্দ বলছিলাম বিকলাঙ্গ, সে আসলে সুস্থ স্বাভাবিক যে বিকাশ এই পুরুষতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে সেটা একটা পুরুষের হয় না। এখন আমরা যেই পুরুষটা চাই, একটা সুস্থ স্বাভাবিক পুরুষ, মানে যে তার জীবনকে অর্থপূর্ণ করার চেষ্টা করবে, যে তার জীবনকে সুন্দর করার চেষ্টা করবে, যে তার জীবনটা উপভোগ করবে, সেই রকম পুরুষ। যেটা আসলে এই একটা এক ধরনের বিকলাঙ্গ ব্যবস্থার মধ্যে দিয়ে গড়ে ওঠা পুরুষের শতকরা 99 জনই নিজের জীবনকে উপভোগ করে না, বা শতকরা 95 জনই, এবং নিজের জানে না আসলে। আর সবকিছু মিলায় পুরুষ আমি কেমন, আমার শরীর মন, আসলে নারী যেমন তার নিজেরে বোঝার দরকার, পুরুষও তার নিজেরে বোঝার দরকার, নারী পুরুষ একে অপরকে বোঝার দরকার। এবং যা যা কিছু আমি আলাপ করলাম, যৌনতা এবং মানে যা যা স্টেরিওটাইপ পুরুষের আসলে আছে, সেইখানে এই পুরুষতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে বিকাশ হয় যেই নারী, পুরুষতান্ত্রিক নারী চরিত্রের, সেইটাও সমাজের একটা বিরাট অংশ। তারাও আসলে ওই একই বিকলাঙ্গতা পুনরুৎপাদনে পুরুষকে ওই মানে সেই ভূমিকা, পুরুষতান্ত্রিক ভূমিকায় রাখা চলে। সুতরাং নারী পুরুষ একসাথে করে এই জায়গাটা থেকে মানে এই নির্মাণের কাজটা শুরু করতে হবে। সেই শুরুর কাজটা হচ্ছে যে আমরা নারী পুরুষ সম্পর্কের সুস্থ স্বাভাবিক আনন্দের জায়গাটা কি সেটা খোঁজার চেষ্টা করব। এখন অনেকগুলি প্রশ্ন আছে আসলে, আমরা একটু উপর ভাষা আলোচনা করেছি, যদিও একটা আলোচনার মধ্যে দিয়ে সব আলোচনার ডেপথে যাওয়া সম্ভব হয় না। আমাদের সমাজটা আসলে কিরকম, আমাদের সমাজে এইখানে আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের এখানে বিশেষ করে ধর্মীয় মৌলবাদ এবং আরো নানা যেই ধরনের গোঁড়ামি, এই সব কিছু আসলে যত ধরনের নেগেটিভ উপাদান আমার রাজনীতিতে, আমার সমাজের একদম মানে কোনায় কোনায় সবগুলি নেগেটিভ এনার্জি, নেগেটিভ উপাদান, সেটা হচ্ছে পুরুষতন্ত্রের দেখা যাবে যে প্রধান হাতিয়ার। আমার এখানে ধর্মীয় যেই মৌলবাদ এবং সেইটাও আসলে এখানে পুরুষতন্ত্রের একটা মানে একদম প্রধান সিপাহ সালারের মতো ভূমিকা পালন করে। এবং আমাদের এখানে রাজনীতি এবং আমার সবকিছুর মধ্যে আসলে সেই জায়গাটা আছে। সুতরাং নির্মাণের কথাটা যদি বলি, মানে তখন দেখা যাবে যে আমার এই সব কিছু, যে আচ্ছা তাইলে একদম আমার দার্শনিক জায়গা থেকে শুরু করে রাজনীতি, সংস্কৃতি, আমার প্রত্যেকটা জায়গা থেকেই আসলে সেই, কারণ এই যে পুরা যেই যা যা কিছু, মানে পুরুষ যেই জায়গায় আসলে মানে মানে একটা ইনফিরিয়রিটির জায়গা থেকে সব সময় তার এই যে ক্ষমতার দণ্ডটা, আচ্ছা এটা আমার হাতে ঠিক মতো আছে কিনা, মানে এই এই যে জায়গাটা, এইটা থেকে মানে এই জায়গা থেকে নিজের যে সত্য উপলব্ধি, নিজের চেনার চেষ্টা করা, সেই জায়গায়
মানে যাওয়ার চেষ্টা করবে যে পুরুষ, আপাতত সেই পুরুষই আসলে আমাদের মানে আমরা তার দিকেই পাখির চোখ করে আসলে থাকবো, এবং এই কাজটা নারী পুরুষ একসাথে মিলে করতে হবে। এটা পুরুষ আবার একা একা পারবে না, কারণ এই এই পুরা কাজটায় তার একদম যে একটা বন্ধুর হাতের মতো দরকার, সেই বন্ধুর হাতটা থাকতে হবে হচ্ছে নারীর। এবং সেই জায়গায় নারীবাদ আসলে খুব ক্রিটিক্যালি ওই পুরুষতান্ত্রিক নারীদেরও অ্যাড্রেস করতে হবে, যারা আসলে বন্ধুর হাতের বদলে মানে তার এই পুরুষতান্ত্রিক যেই অসুস্থতা আছে সেটার পুনরুৎপাদন করে দিনের পর দিন। মানে নারীবাদের এখন আসলে ওইটার ব্যাপারেও খুব ক্রিটিক্যাল হইতে হবে, এবং মানে পুরুষের প্রতি একটা বন্ধুর হাত বাড়ায় দিতে হবে। খুবই আজকের পুরুষ দিবস, মানে আমি খুবই আসলে মানে করুণা অনুভব করছি পুরুষের জন্য। তার আসলে বন্ধু দরকার, তার আসলে চিকিৎসা দরকার। ধন্যবাদ। আমরা আসলে শেষ করব আমাদের আজকের আলোচনাটা। খুব আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ খুবই চমৎকার আলোচনা করার জন্য, এবং আমরা আশা করছি যে এই বিষয়গুলো নিয়ে আমাদের আরো আলোচনা হবে, এবং জেন্ডার আলোচনার যে আমাদের একটা স্টেরিওটাইপ চলে আসছে গতানুগতিক ভাবে যে নারীর প্রতি বৈষম্য, সেই জায়গাটা থেকে আমরা একটু ভিন্নভাবে আলোচনা করতে শুরু করাটা আমাদের এখন দরকার, যে শুধুমাত্র নারী আসলে বৈষম্যের শিকার হচ্ছে না, সেখানে পুরুষও আসলে, যেটা আপনারা দুজনেই বললেন যে একটা বিকলাঙ্গ পুরুষ বা স্বাভাবিক পুরুষ হতে পারছে না, সেই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই জরুরি, এবং নারীবাদ সেই জায়গাগুলোই আসলে অ্যাড্রেস করতে চায়, এবং নারী পুরুষ মিলেই আসলে একটি সমতার সমাজ তৈরি করতে চায়। এবং আমরা আশা করছি পুরুষরা, আমাদের ভবিষ্যতের পুরুষরা আসলে স্বাভাবিক পুরুষ হিসাবেই গড়ে উঠবে, তাদের মন চাইলে কাঁদবে, মন চাইলে হাসবে, এবং তারা নিজেদেরকে বুঝবে, পাশাপাশি নারীও আসলে নিজেকে বুঝতে শিখবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যারা ছিলেন, যারা দেখছিলেন, এবং আপনাদের দুজনকে আবারও অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকে।